বহুদিন থেকেই পরপর আমেরিকার টার্গেটে কিন্তু তিনি পড়তেই থাকেন। তো আমেরিকার টার্গেটে যারা যারা পড়েছে পরবর্তী সময়ে তারা কিন্তু ক্ষমতায় কন্টিনিউ করতে পারেনি, এবং আমেরিকা তখনই একজন রাষ্ট্রপ্রধানকে টার্গেট করে বা কোনো ব্যক্তিকে টার্গেট করে যখন আমেরিকা দেখে ওই রাষ্ট্রপ্রধান কিংবা ওই ব্যক্তি আমেরিকার জন্য হুমকি কিংবা আমেরিকাকে কোনো রকম তোয়াক্কা করছে না। এই আমেরিকার পলিসিটা বুঝতে হলে আপনাকে জানতে হবে ডিপ স্টেট সম্পর্কে। আমেরিকার ডিপ স্টেট, অনেকে বলে না যে আমেরিকা হয়তো বাইডেন চালাচ্ছে, হয়তো ট্রাম্প চালাচ্ছে, মানে বাইডেন ক্ষমতায় আসলে এর সুবিধা, ট্রাম্প ক্ষমতায় আসলে অন্য আরেকজনের সুবিধা। একটা কথা বলি ভাই, আমেরিকার এই পলিসি এই সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, আপনাকে আমেরিকার ডিপ স্টেট সম্পর্কে জানতে হবে, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত ক্ষমতার উৎস আমেরিকার এই ডিপ স্টেট। আর ডিপ স্টেট সম্পর্কে সংক্ষেপে বলি, ডিপ স্টেট হচ্ছে একটা যে সরকারের মধ্যে আরেকটা ছোট্ট সরকারকে বলা হয় ডিপ স্টেট, যারা ওই দেশের পুরো সরকারকে চালায়। তো আসুন এবার বলি যে শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে। তো এক্ষেত্রে আপনারা জানেন যে আমেরিকা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সারা পৃথিবীতে তারা গণতন্ত্র কায়েম করতে চায়, কারণ তারা জানে যে সারা পৃথিবীতে যদি গণতন্ত্রের প্রসার ঘটে তাহলে তাদের রাজত্ব বহাল থাকবে। আর যেখানে রাজতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলোতে কিন্তু আমেরিকা তাদের প্রভাব খাটাতে পারে না। তো শেখ হাসিনা যখন 2014 সালে যখন একক নির্বাচন করতে চায়, তখন কিন্তু আমেরিকা প্রথম শেখ হাসিনাকে বাধা দেয় যে তুমি যেটা করছো এটা ভুল পথ। কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি চীনের মতো করতে পারো না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি রাশিয়ার মতো করতে পারো না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি উত্তর কোরিয়ার মতো করতে পারো না। প্রথম অবস্থায় শেখ হাসিনাকে বাধা দেয়, কিন্তু ওই টাইমে শেখ হাসিনা আমেরিকার কথা শোনে না। পরে তিনি সবচাইতে বিশ্বস্ত বন্ধু মনে করলো ভারতকে, যে ভারত যদি আমার পাশে থাকে তাহলে আমেরিকা আমাকে কিছুই করতে পারবে না। যার ফলে আমেরিকার কথাকে ওভারটেক করলো। ওভারটেক করার পরেই আমেরিকার প্রথম টার্গেটে পড়ে গেল শেখ হাসিনা সেই 2014 সালে। এরপর 2014 সালে নির্বাচন করার পরে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, কিন্তু তার পেছনে আমেরিকার এরকম সাপের মতো তার পেছনে দৌড়াতে লাগলো যে শুধুমাত্র আমেরিকা পেঁচিয়ে ধরে কখন ছোবলটা মারবে। এবং শেখ হাসিনা খুব ভালো করেই বুঝতো যে আমাকে যদি কেউ ছোবল মারতে পারে সেটা হচ্ছে আমেরিকা। কারণ 2014 সালে আমেরিকা আমাকে যে ওয়ার্নিংটা দিয়েছিল সে ওয়ার্নিংটা আমি শুনি নাই, আমেরিকাকেও ওভারটেক করে শুধুমাত্র ভারতের উপরে নির্ভর করে। সুতরাং ভারত যদি আমাকে না বাঁচায় তাহলে আমেরিকার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য তিনি ভারতের সাথে এতটা ইন্ট্রোডাকশন করে যে বাংলাদেশের যা যা দরকার সব ভারতকে দিয়ে দেব, কিন্তু ভারত যেন আমাকে আশ্রয় দেয় এবং শেল্টার দেয় এবং আমাকে দেখভাল করে। কারণ ওই যে 2014 সালে সে আমেরিকার টার্গেটে পড়ে গিয়েছিল, এরপর 2018 সালে সে যখন দেখলো যে ভারত ছাড়া আমার পাশে কেউ নাই এবং আমেরিকা যখন আমাকে টার্গেটে ফেলেই দিয়েছে, তাহলে আমি আমেরিকার বিপক্ষেই চলে যাব, আর কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কারণ আমি আগেই বললাম যে আমেরিকা কোনো একক ব্যক্তির শাসনে চলে না, যে বাইডেনের সাথে আমি কম্প্রোমাইজ করে নিলাম এটা সমাধান হয়ে গেল, ট্রাম্পের সাথে কম্প্রোমাইজ করে নিলাম এটা সমাধান হয়ে গেল না। আমেরিকার সাথে কম্প্রোমাইজ করতে হলে আপনাকে করতে হবে ডিপ স্টেটের সাথে কম্প্রোমাইজ। আর ডিপ স্টেট এটা একজন ব্যক্তির অধীনে চলে না, এখানে বহু সামরিক কর্মকর্তা আছে, সেই দেশের গোয়েন্দা কর্মকর্তা, CIA, FBI, পেন্টাগন, মানে বড় বড় যে অফিসার আছে সেই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সব মিলিয়ে কিন্তু একটা ডিপ স্টেট। তো আপনি কয়জনের সঙ্গে কম্প্রোমাইজ করবেন? এটা শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে এখানে নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমেরিকা আমার পেছনে যেভাবে লেগেছে আমাকে একদিন ফেলে দিতে পারে অথবা আমাকে গুপ্ত হত্যা করতে পারে। তো এরপর সে কি করলো, 2018 সালে আরেকটা ভুল কাজ করে ফেললো। সেটা হচ্ছে আমেরিকার যে তৎকালীন সময়ে রাষ্ট্রদূত মার্শা বার্নিকার, তার গাড়িতে করলো। খেয়াল করেন আমাদের বাংলাদেশে যে আমেরিকার যে দূতাবাস আছে, এই দূতাবাসকে মনে করতে হবে যে বাংলাদেশের বুকে একখণ্ড আমেরিকা। তো সেই একখণ্ড আমেরিকার যিনি প্রধান, সেই রাষ্ট্রদূতের গাড়িতে আপনি হামলা করলেন। এটা ছিল শেখ হাসিনার জীবনে করা সবচাইতে বড় ভুল, যে আমেরিকা সারা বিশ্বকে নাড়া দেয়, সারা বিশ্বকে নিয়ে খেলা করে, বড় বড় সুপার পাওয়ার দেশকে ধাক্কা মেরে ফেলে দেয়, কত দেশকে ধাক্কা মেরে সরকার প্রধানকে ওলট পালট করে ফেললো। সেই দেশের রাষ্ট্রদূতের গাড়িতে আপনি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের রাষ্ট্রপ্রধান হয়ে
হামলা করলেন। এটা ছিল আমেরিকার 2 নাম্বার টার্গেট শেখ হাসিনার উপরে, যে এইবার শেখ হাসিনাকে আর ক্ষমা করা যাবে না। আমেরিকা তার সমস্ত প্রস্তুতি কিন্তু ফাইনাল করলো 2018 সালে। এরপর 3 নাম্বার যে কারণে আমেরিকার টার্গেটে পরিণত হয়েছিল শেখ হাসিনা, সেটা হচ্ছে কোয়াডের জন্য আমন্ত্রণ করেছিল, কিন্তু শেখ হাসিনা সেই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছিল। আমেরিকা দেখেছিল যে বিগত 2 বার আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেকবার একটা টোপ দিয়ে কোয়াডের টোপ। কিন্তু শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে ডিপ স্টেট যখন আমার উপরে ক্ষিপ্ত এবং ডিপ স্টেট যে কোনো মূল্যে আমাকে সরিয়ে ফেলতে পারে, সুতরাং কোয়াড এটা হতে পারে একটা টোপ। তো এই কোয়াডে তিনি কিন্তু যোগদান করলেন না। এতে আমেরিকা আরো রেগে গেল যে কোয়াডে আমন্ত্রণ করলাম বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সরকার আসলো না। ঠিক আছে, আমরা আমাদের কাজগুলো প্রস্তুতি সম্পন্ন করে ফেলবো। এবং সর্বশেষ যে এই মারাত্মক ভুলটা করেছিল শেখ হাসিনা, এরপর আমেরিকা তাকে আর ক্ষমা করে নাই। কোনটা জানেন? ব্রিক্স সম্মেলনে উপস্থিত এবং ব্রিক্সের সদস্য পদের জন্য আবেদন। এখন বলতে পারেন যে জাস্ট ব্রিক্সের জন্য শেখ হাসিনাকে ফেলে দেবে? এটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ব্রিক্সকে ঠেকানোর জন্য আমেরিকা যে কোনো কাজ করতে পারে। কারণ কি জানেন? যে সারা পৃথিবীতে আমেরিকা যে আধিপত্য বিস্তার করে, সারা পৃথিবীতে তাদের যে অর্থের যে উৎস কোন জায়গা থেকে জানেন? ডলারের বিজনেস। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন $100 একটা নোটের ছবি আমি দেখাচ্ছি। তো আপনি যদি বিদেশ থেকে তেল কিনতে চান বা অন্য কোনো জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান, আমি উদাহরণ দিচ্ছি যে $100 আপনি তেল কিনবেন $100 দিয়ে, তাহলে এই ডলারটা কিন্তু আপনাকে আমেরিকা থেকে সংগ্রহ করতে হবে। তাহলে এই যে $100 আমেরিকার কাছ থেকে যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় 12,000 টাকা। তার মানে কি আপনার কষ্টের 12,000 টাকা দিয়ে আপনি এই $100 আমেরিকার কাছ থেকে কিনে নেবেন। এবং আমেরিকা এই $100 তাদের বানাতে খরচ হয় বাংলাদেশি টাকায় মাত্র 12 টাকা, মানে 10 সেন্ট। 12 টাকা দিয়ে একটা নোট বানাবে এবং এটা আপনার কাছে 12,000 টাকায় বিক্রি করবে। তাহলে এবার চিন্তা করেন যে সারা পৃথিবীতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। তাহলে আমেরিকার এই ডলারকে যদি আপনি দমিয়ে ফেলেন, তাহলে আমেরিকার যে আধিপত্য এটা কিন্তু শেষ হয়ে যাবে। ব্রিক্স হচ্ছে এমন একটা জোট, যে জোটের মূল কাজ হচ্ছে আমেরিকার যে ডলার, সেই ডলারের আধিপত্য কমিয়ে আনা। অর্থাৎ তেল আমরা ডলার দিয়ে কিনবো না, অন্য কোনো জিনিস আমরা ডলার দিয়ে কিনবো না। একটা বিকল্প কারেন্সি তৈরি করার একটা জোট হচ্ছে ব্রিক্স। এবং এই ব্রিক্সে যোগদান করতে গিয়েছিল শেখ হাসিনা। প্রথমে এই ডলারের বিপক্ষে গিয়েছিল কিন্তু সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন কি বলেছিল জানেন? যে আমরা ডলার দিয়ে তেল কিনবো না, আমরা স্বর্ণের বিনিময়ে তেল কিনবো। আমেরিকা তখন দেখলো যে এই ডলার থেকে যদি স্বর্ণের মাধ্যমে বা স্বর্ণের বিনিময়ে তেল কিনে নেওয়া হয়, তাহলে তো আমরা আধিপত্য বিস্তার করতে পারবো না। সাদ্দামকে মেরে ফেললো। মানে আমেরিকার ভুল জায়গায় হাত দিয়েছে। এরপরে গাদ্দাফি একই কাজ করলো, গাদ্দাফিকেও শেষ করে দিয়েছে। এরকম বহু নেতা যারা ডলারের বিপক্ষে গিয়েছে, তাদেরকে হয় মেরে ফেলেছে, না হয় ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে। লাস্টে ভুলটা করেছিল শেখ হাসিনা। ব্রিক্স যে জোটটা আমেরিকান ডলারের বিপক্ষে একটা জোট, সেই জোটে সম্মেলনে উপস্থিত হওয়া এবং ব্রিক্সের সদস্য পদের জন্য আবেদন করেছিল শেখ হাসিনা। এটা ছিল তার জীবনের সবচাইতে মারাত্মক ভুল। এবং এই ভুলটা যখন করলো, তখনই আমেরিকা চূড়ান্ত ফয়সালা করে ফেললো যে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রাখা যাবে না, যে কোনো মূল্যে তাকে ফেলে দিতে হবে। তো সর্বশেষ একটা কথা বলি, এই যে জুলাই গণ অভ্যুত্থানে এত ছাত্র করা হলো, সাধারণ মানুষ হত্যা করা হলো, একজন বিল্ডিং এর মধ্যে আছে সেখান থেকে গুলি করে মারা হলো স্নাইপার দিয়ে। 6.72 যে অস্ত্রটা, এই অস্ত্র কিন্তু বাংলাদেশ বা এই রাইফেলসটা বাংলাদেশ পুলিশ ইউজ করে না, বা বাংলাদেশের কোনো বাহিনী ইউজ করে না, এটা আমেরিকার মিলিটারিতে ইউজ হয়। তাহলে ওই অস্ত্রটা বাংলাদেশে কিভাবে আসলো? এই সমীকরণটা কিন্তু আপনি মিলাতে পারবেন না। তো দর্শক, আজকের ভিডিওতে শেখ হাসিনা যে সমস্ত কারণে আমেরিকার টার্গেট হয়েছিল, এই ভিডিও সম্পর্কে যদি আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে, তাহলে সেটি কমেন্টস করে জানাবেন।